বাহারি সব খাবারে টেবিল সাজানো হয়েছে। খাসি, গরু আর মুরগির গোশতের তরকারির বাটিগুলো যেন উপচে পড়ছে। রান্না করা হয়েছে মাছ, সবজি ও ডাল। আরে বাহ, পায়েসও আছে দেখছি। আমার বেশ পছন্দের খাবার এটা। তবে সব ছেড়ে নজর কেড়েছে টেবিলের ঠিক মাঝখানে রাখা বালিশ মিষ্টিগুলো। আহা! নেত্রকোনার গয়নাথ ঘোষের ছানা, ময়দা আর চিনির উপাদানের অনবদ্য সৃষ্টিতে তৈরি ঐতিহ্যবাহী বালিশ মিষ্টির জগৎ জুড়ে খ্যাতি রয়েছে। এর নাম শুনলেই যেখানে আমার জিভে পানি চলে আসে, সেখানে তো এখন সামনেই রাখা আছে। জিভের পানি সামলাতে পারছি না আর। সাদিক সাহেবকে বললাম, আরে বাহ, বালিশ মিষ্টি দেখছি। কি করে আনা হলো এত দূর থেকে? তিনি একগাল হেসে বললেন, হাঁড়িতে করে আনা হয়েছে। অনেকদিন হয় নেত্রকোনায় যাওয়া হয় না, আর গেলে বলিস মিষ্টি না খেয়ে আসা হয় না। খুব পছন্দ করি আমি। আমাদের পরিবারের সবারই কাছে এই মিষ্টি খুব পছন্দের। তো বসে না থেকে শুরু করা যাক নাকি? সাদিক সাহেব খাবার শুরু করতে তাগিদা দিলেন। উনিও বসেছেন। আপাতত মনে হচ্ছে না যে আর কেউ বসবে বলে। তথাপি বিষয়টি নিশ্চিত হয়ে নিতে জিজ্ঞেস করলাম, আমরাই কেবল? আর কেউ কি বসবেন না? না, ওরা আরো পরে খাবে। নাস্তা করে এসেছে, তুমি শুরু করতে পারো। হাঁসের গোশতের কথা তো বলতে ভুলেই গিয়েছিলাম। এতগুলো প্রিয় খাবার একসাথে সামনে থাকায় কোনটা রেখে কোনটার কথা বলবো বুঝে উঠতে পারছি না আসলে। অনেকেই হাঁসের গোশত খেতে পারেন না, কারণ এর তরকারিতে একটা আলাদা গন্ধ থেকে যায়, যা সকলে সহ্য করতে পারেন না। তবে সেভাবে রান্না করা গেলে এর জবাব নেই। অসাধারণ স্বাদ। আমার মা খুব ভালো রান্না করতে পারেন এটা। বাড়িতে আমাদের পরিবারে কেবল আমি হাঁসের গোশত খেতে পছন্দ করি। এত সব মুখরোচক খাবারের গন্ধে যেন হুঁশ নেই আমার, এমন একটা অবস্থা। খাবারের শুরুতে পড়ার যে দোয়াটা মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শিখেছিলাম, সেটা পড়তেও ভুলে গিয়েছি। খাওয়ার মাঝে কিছুক্ষণ পর আঙুল আর হাতের তালু চেটে পুটে খেতে হচ্ছে, অতিরিক্ত মশলা ও ঝোলের কারণে। এদিকে সাদিক সাহেব বিষয়টা লক্ষ্য করলেন আর আমাকে বললেন, রান্না কেমন হয়েছে? আমি মুরগির রানে কামড় বসাচ্ছিলাম তখন। খাবারের মাঝে কথা বলা একদমই পছন্দ করি না। প্রশ্নের জবাব দিতে তড়িগড়ি করে চিবিয়ে মুরগির রানটা শেষ করলাম আর মুখ খালি করে বললাম, লাজবাব, দারুণ হয়েছে। বলেছিলাম না তোমাকে, আমার মায়ের রান্নার হাত কোনো জবাব ছিল না। ওনার কথায় কিছুটা অবাক হলাম আর বললাম, আপনার মায়ের হাতের রান্না বলতে? মা আজ আমাদের মাঝে নেই, কিন্তু আমার বড় মেয়ে আছে তো। সে সব কিছু শিখেছে তার দাদির কাছ থেকে। বলতে পারো আমার বড় মেয়ের হাতের রান্নাই আমার মায়ের হাতের রান্না, বুঝেছো? মুচকি হাসলাম। তারপর খাবারে মনোযোগ দিলাম। অত্যন্ত ভোজন রসিক মানুষ আমি। নিজের লেখালেখির বাইরে ঘুম আর খাওয়া আমার বেশ পছন্দের। এসবে বিঘ্ন ঘটলে দিন দুনিয়া যেন উলট পালট মনে হয়। খাচ্ছি তো খাচ্ছি, খেয়েই চলেছি। অমনি মনে পড়ল ইমাম সাহেব তো বিকল্প আরও একটি দোয়ার কথা বলেছিলেন। খেতে বসে দোয়া বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, এটা পড়তে ভুলে গেলে খাবার মাঝে যখনই স্মরণ হবে তখনই বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা এটা পড়ে নিতে। বিড়বিড় করে সেটা পড়ে নিলাম এবার। এতক্ষণে মনে হলো খাবারের যেন পূর্ণতার স্বাদ পেলাম। ততক্ষণে পেট ভরে গিয়েছে। সব শেষে বালিশ মিষ্টি খেয়ে ভোজনের সমাপ্তি টানলাম। খাওয়ার মাঝে সাদিক সাহেব আমাকে পর্যবেক্ষণ করেছেন, সেটা বুঝতে পারছি। উনি একবারের বেশি ভাত নেননি। তরকারিও দেখছি আমি যা নিয়েছি তাই খালি আছে। ওনার আঙুলগুলোয় মশলা ঝোলের ছাপ নেই বললেই চলে। ডাইনিংয়ে পিন পতন নীরবতা তখন। এমন সময় সাদিক সাহেব জগ থেকে গ্লাসে পানি নিলেন। কলকল শব্দে নীরবতা ভেঙে গেল। পানি পান শেষে আমার ধারণাকে বাস্তবে রূপ দিলেন তিনি। বলতে লাগলেন, আমার বাবা খুব মিশুক মানুষ ছিলেন। উনি মেহমানদের খুব কদর করতেন। বলতেন মেহমান হলো মেজবানের জন্য আল্লাহর তরফ থেকে রহমত স্বরূপ। বাড়িতে কখনো মেহমান আসলে নাকি নারাজ হতে নেই।
এমনকি কোনো রকম নারাজি প্রকাশ করতেও নেই। এক কথায় মেহমান সবসময় লেগেই থাকতো। আনন্দের সাথেই মেহমানদারি করছেন। আমাদেরকেও সেই শিক্ষাই দিয়েছেন। আল্লাহর কৃপায় এখন আমাদের যথেষ্ট অর্থ সম্পদ রয়েছে, যদিও এর হিংসাভাগেই পৈতৃক সূত্রে পাওয়া। আজ পর্যন্ত কম মেহমানদারি করিনি, তবে তোমার মতো কাউকে এত যত্ন সহকারে খাবার খেতে দেখিনি আমি। এটা সত্যিই আমাকে বিস্মিত করেছে। সাদেক সাহেব স্পষ্টভাষী মানুষ। আমি কি ভাববো না ভাববো তা তিনি আমলে না নিয়ে অকপটভাবে কথাগুলো বলে দিয়েছেন। তবে ভালো লেগেছে আমার। তখন বললাম, আমাকে আমার মা শিখিয়েছেন এভাবে খেতে। তিনি সব সময় আমাকে বলেন, যেখানেই যাবি খাবার খেতে বসে লজ্জা পাবি না, খাবার নষ্ট করবি না, অপচয় করবি না, আল্লাহর দেয়া রিজিককে সম্মান দিবি, তবেই বরকত হবে। তিনি আমার কথাগুলো শুনে হাসলেন আর বললেন, হ্যাঁ, তোমার মা ঠিকই বলেছেন। এমন সময় ভেতরের কক্ষ থেকে চিৎকার চেঁচামেচি ভেসে আসলো। আমি প্রথমক্ষণেই তাইফের কণ্ঠে। শুনে বুঝতে বাকি রইল না যে ওরা লুডো খেলতে বসেছে। আমিও খেলতাম ছোটবেলায়। খেলায় প্রতিপক্ষকে ধোকা দিয়ে কাঁচাগুটি পাকা বানিয়ে ফেলতাম নিমেষেই। টেরও পেত না কেউ, আর পেলেও ঝগড়া লেগে সব গুটি এলোমেলো করে দিতাম দৌড়। চুরিতে পারদর্শী হওয়ায় খুব কম মানুষই আমাকে হারাতে পারত। এক কথায় লুডো খেলায় ওস্তাদ ছিলাম, চোরও বটে। সাদেক সাহেব ওদের কক্ষের দিকে উঠে যেতে চাইলেন, আর আমি থামিয়ে দিয়ে বললাম, আমাকে একটু বেরোতে হবে। চলে যাবে? আর একটু বসে যাও না হয়। আর কিছু বললাম না, মুচকি হেসে মাথা নেড়ে সায় দিলাম ওনার কথায়, আর বললেন, তুমি ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি এদিকটা দেখে আসছি কিছুক্ষণের মধ্যে। জি আচ্ছা। ফিরে গেলাম ড্রয়িং রুমে। সোফায় বসে আছি, মনে শান্তি নেই, নিদারুণ অস্বস্তি কাজ করছে। এ যেন এক মধুর বেদনা। হলদি পাখিকেই খুঁজছিল আমার চোখ দুটো, কিন্তু তাকে দেখব কিভাবে, পাবো কোথায়? সে তো দেখা দিচ্ছে না নিজে থেকে, এখনো তার নামটিও পর্যন্ত বলেনি। মেঝের দিকে তাকিয়ে ভাবছি এসব। এমন সময় কেউ একজন তড়িঘড়ি করে ড্রয়িং রুমের দিকে মুখ করে থাকা ডাইনিং রুমের জানালাটি আটকে দিল। সেই শব্দে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলাম। তাকালাম সেদিকে। কাপড়ের অংশ বিশেষ ঝুলে আছে জানালার নিচের দিকে। তাড়াহুড়ো করতে গিয়ে আটকে গেছে মনে হলো। উঠে দাঁড়ালাম আমি। হ্যাঁ, ঠিকই ভেবেছি, কেউ জানালাটা ফাঁক করতে চাইছে। পরিহিতার টানে কাপড়টা নড়ছে, কিন্তু নিতে পারছে না। কিছু একটাই গেঁথে গিয়েছে হয়তো। যেই হোক, সে খুব সতর্ক আমাকে নিয়ে, জানে এখানে বসে আছি, তাই কিঞ্চিত পরিমাণ ফাঁক রেখেই কাপড়টা ছাড়িয়ে নিতে চেষ্টা করছে। আমিও ঠায় দাঁড়িয়ে রইলাম। মনে প্রতিজ্ঞা করলাম, যাই হয়ে যাক, নড়ছি না আজ। মিনিট দুয়েক কেটে গেল এভাবে। এখন খুব জোরালোভাবেই টানছে, ছিঁড়েই ফেলবে যেন। এগিয়ে গেলাম আমি। কাঠের উপরিভাগে সূচের মতো লোহার অংশ বিশেষে সুতো পেঁচিয়ে আটকে গিয়েছে। জানি না ওপাশে কে। আমি নিচু স্বরে বললাম, টানবেন না, ছিঁড়ে যাবে। আর হ্যাঁ দাঁড়ান, আমি ছাড়িয়ে দিচ্ছি। টান থেমে গেল, কিন্তু কোনো কথা বলল না। কাপড়টি ছাড়িয়ে দিলাম। কাছ থেকে দেখে মনে হয়েছে ওড়না ছিল এটা, লাল রঙের ওড়না। সোফায় বসে অপেক্ষা করছিলাম সাদিক সাহেবের জন্য। তিনি আসলেন, আর যেহেতু মেহমান হিসেবেই আছি, তাই আর ওনার আশাতে উঠে দাঁড়ালাম না। আর উনি এসে বসলেন। তারপর এক টুকরো সুপারি মুখে নিয়ে চিবোতে চিবোতে বললেন, তা তোমার বাবা কি করেন বললে না তো? উনি ব্যবসা করেন। পরিবারে আর কে কে আছেন? মা আর একটা ছোট বোন। ছোট পরিবার? জি। বিয়ে শাদীর বিষয়ে ভেবেছো? না, এসব নিয়ে এখনো ভাবিনি। কি বলো, আমি তো তোমার মতো বয়সে এক মেয়ের বাবা হয়েছি। হা হা হা। এবার উনি একটু উচ্চ স্বরে হাসলেন। লজ্জা পেলাম খুব। বিয়ে শাদী নিয়ে এভাবে কেউ কথা বললে চোখে চোখ রাখতে পারি না। নিচের দিকে তাকিয়ে রইলাম। বুঝতে পেরেছেন আমি লজ্জাবোধ করছি, আর বললেন, যাক, তোমার সময় নষ্ট করব না আর।
যখনই সময় পাবে চলে আসো, ভালো লাগবে আমার। আমি সোফা ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, জি আচ্ছা, এখন আসি তাহলে। এসো। কক্ষে গিয়ে পাঞ্জাবিটা বদলে নিলাম, তারপর বেরিয়ে গেলাম। আবার ফিরতে সেই রাত হয়ে গেল। 11টার দিকে দরজা খুলে বাল্ব জ্বালাতেই মেঝেতে চোখ পড়ল ভাঁজ করা একটা হলদে রঙের কাগজ। এটা অনেকটা ভেতরের দিকে রেখে গিয়েছে, হয়তো কাঠি বা অন্য কিছু একটার সাহায্যে ঠেলে ভিতরে রেখেছে। হাতে নিলাম কাগজটা, টেবিলের ওপর কারণেই কোনো। অতবার বালিশে পিঠ ঠেকিয়ে বসলাম। এবার চশমাটা পরে নিলাম, আবছা দেখাচ্ছে। ও, ধুলো লেগে আছে। অতবার ডান হাতের বৃদ্ধা আঙুলটাকে পরনের গেঞ্জির অংশবিশেষ পরিয়ে আলতোভাবে ঘষে নিলাম কাঁচগুলো, তারপর বসিয়ে দিলাম নাকের ওপর। হ্যাঁ, এখন স্পষ্ট দেখাচ্ছে সব। কাগজটা নিয়ে ভাঁজগুলো খুললাম। এবার লেখাগুলো দেখে মনে হলো খুব তাড়াহুড়ো করেই লিখেছে। অতপর পড়তে লাগলাম। এত রাত পর্যন্ত বাইরে থাকতে হয়? আরো আগে ফিরলেই তো পারেন। আর দেরি করে ফিরবেন না এভাবে, জানেন? আজ খুব ভালো লাগছে আমার। কেন ভালো লাগছে জানেন? ভালো লাগছে কারণ আজ আপনাকে নিজের হাতে রান্না করে খাওয়াতে পেরেছি। সত্যি কত ভালো লাগছে, লিখে প্রকাশ করতে পারবো না। আর হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনি তখন এগিয়ে না এলে ওড়নাটা হয়তো ছিঁড়েই যেত। এটা খুব পছন্দের একটা ওড়না আমার, বাবা কিনে দিয়েছিলেন। শুধু শুনুন, আপনাকে ছাদে যাওয়ার দাওয়াত দিচ্ছি। যাবেন কিন্তু একবার সময় করে, ঘুরে ঘুরে দেখবেন সবকিছু। আর তারপর আমাকে বড় করে একটা চিঠি লিখবেন। এখন ঘুমান, দেখবেন আবার চশমা পরেই ঘুমিয়ে যান না যেন। শুভরাত্রি, ইতি হলদে পাখি। উনি আমার সবকিছু পর্যবেক্ষণ করেছে এবং সেটাও খুব নিখুঁতভাবে। বিষয়টি চিন্তা সৃষ্টি করছিল মনে। চিঠিটা ভাঁজ করে বালিশের নিচে রেখে দিয়ে উঠে বসলাম। টেবিলটা খাটের সাথে লাগানোর হওয়ায় বিছানায় বসেই চিঠি লিখতে শুরু করলাম। আর লিখলাম, হলদে পাখি, আপনার রান্নার হাত বেশ ভালো। শেষবার বাড়িতে মায়ের হাতের রান্না এভাবে পেট ভরে খেয়েছিলাম। বলতে লজ্জার কিছু নেই। আপনার রান্না এতই ভালো হয়েছিল যে সত্যি আমি অনেক বেশিই খেয়ে ফেলেছিলাম। এমনকি রাতেও খেতে পারেনি, আর পেট ভরে আছে। হ্যাঁ, ছাদে যাব একবার, শুধু একবার নয়, বহুবার যাব। এটা টানছে আমাকে। সেখানে কারোর পদচারণা রয়েছে খুব, যে কারণে আমাকে টানছে। যাব আমি। কিছু মনে করবেন না, আপনার নামটা জানতে খুব ইচ্ছে করছিল। কাউকে জিজ্ঞেস করতেও পারছি না। জানাবেন যদি ইচ্ছে হয়। উত্তরের অপেক্ষায় থাকব। ইতি সীমাহীন গগন। রাতে বৃষ্টি হলো খুব। ফজরেও থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, সাথে দমকা বাতাস। আজ আজান শুনতে পাইনি, তবে ঘুম ভেঙে গিয়েছে ঠিকই। আমার ছাতা নেই, কেনেও নেই, এতদিন প্রয়োজন হয়নি। ঘরেই নামাজ পড়ে সাহিত্য চর্চা শুরু করে দিলাম। অভাগা আমি, অভাগা। কারণ এত বড় হয়েছি অথচ দেখে দেখে কোরআন পড়তেও জানি না। যে কয়েকটা সূরা কালাম শিখেছি সব মুখস্থ। এ কারণে মায়ের অনেক বকুনিও শুনেছি, এখনও শুনি। ছোটবেলায় আমাকে মক্তবে পাঠাতো, আর আমি পালিয়ে আসতাম হুজুরের মারের ভয়ে। তবে এখানে মসজিদের ইমাম সাহেবের কাছে শেখার ইরাদা করেছি। শেখা হয়ে গেলে ফজরের পর রোজ সূরা ইয়াসিন পড়ব, যেমনটি আমার মা পড়েন। বিল্ডিংটি পূর্বমুখ। সকালের সূর্য উঠলেই ব্যালকনিতে এসে রোদ পড়ে। তবে গত 1.5 মাসে খুব কম দিনই সে সময়টাতে আমি বাসায় থেকেছি। আজ বৃষ্টি হওয়ায় প্রায় 8টার দিকে রোদ উঠল। ব্যালকনিতে গেলাম আমি। বাসার সামনের দিকটায় অনেকটা পানি জমে আছে, মনে হচ্ছে যেন ছোটখাটো একটা পুকুর। এমন সময় সাদিক সাহেবকে সেখানে দেখতে পেলাম। দেখলাম কোমরে গামছা বাঁধা, হাতে বালতি, আর আমাকে দেখেই বলতে লাগলেন, পানি সেচতে হবে, নয়তো ভিজে ভিজে সবাইকে জায়গাটা পার হতে হবে। আমি এমনি সৌজন্যতার খাতিরে বললাম, আমি কি আসবো আপনাকে সাহায্য করতে? উনি মুখের উপর বলে দিলেন, তাহলে তো খুব ভালো হয়, চলে এসো। লুঙ্গি পরে নেমে গেলাম নিচে। হাঁটু পরিমাণ পানি জমেছে। এরই মধ্যে তিনি আরেকটি বালতি নিয়ে এলেন।
পানি সেচতে লাগলাম আমরা। হঠাৎ করে কানে ভেসে আসলো তাইফের কণ্ঠে। ছাদের দিক থেকে আসলো আওয়াজটা। আমি তাকালাম সেদিকে। তাইফের মুখ চেপে ধরে আছে একজন, ওর কণ্ঠরোধ করতে চাইছে। চোখে চোখ পড়ে গেল দুজনের। দেখে দ্বিধায় পড়ে গেলাম, এ আমি কি দেখছি? মানুষ? মেয়েটি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, আর আমিও। মনে হচ্ছিল আসমানের নিচে আর জমিনের উপরের তামাত সৌন্দর্য যেন তার সামনে ম্লান। কোথায় যেন হারিয়ে ফেলেছিলাম নিজেকে। ঠিক সেই মুহূর্তে আরও কেউ একজন তাইফকে পিছনের দিকে টেনে নিয়ে গেল, আর সে দাঁড়িয়ে রইল। তখনই সাদিক সাহেব তাকে উদ্দেশ্য করে বললেন, বাদল, দিনে ছাদে কি করছো? তোফা, নেমে এসো। আমি দৃষ্টি নামিয়ে নিলাম। তখন সাদিক সাহেব বললেন, তাইফকে নিয়ে এসো। ও তোফা, আমার মেজো মেয়ে, মেট্রিক পরীক্ষা দিবে সামনে। আর আপনার বড় মেয়ে? অনিচ্ছা সত্ত্বেও কি করে যেন বড় মেয়ের কথা জিজ্ঞেস করেই ফেললাম। কিন্তু জিজ্ঞেস করার পরে উনি যেভাবে আমার দিকে বাঁকা চোখে তাকালেন, তাতে মনে হলো আমি যেন ওনার ঘরের সিন্দুকের চাবি চেয়ে বসেছি। জবাব দিলেন না কোনো। পানি সেচতে লাগলেন। আমিও শুরু করলাম সেচ। তবে এতে মন বসছিল না। বালতিতে একবার পানি উঠছিল তো আর একবার উঠছিল না। আবার খারাপও লাগছিল খুব। বিষয়টি আজ করতে পেরে সাদিক সাহেব বললেন, তুমি চলে যাও এখন, রাতে চা নাস্তার দাওয়াত রইল, এসো, ছাদে বসে আলাপ করবো না। কথাগুলো কিছুটা ভারী গলায় বললেন। রহস্যের আভাস পেলাম, আবার পেলাম বেদনারও। হয়তো রাগও ছিল কিছুটা, কিন্তু আড়ালে। এই মুহূর্তে এখান থেকে চলে যাওয়াটাই আমার জন্য যথার্থ মনে হলো। তাই চলে আসলাম। অতঃপর গোছল সেরে ভাবলাম কয়টা চিড়া ভাজা খাওয়া যাক। মা দিয়েছিলেন কাচের বয়ামে করে। কয়টা কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি করে কেটে একটা বাটিতে নিলাম, সাথে একটু আদা। তারপর নানার বাড়ি থেকে আনা খাঁটি ঘানির হালকা সরিষার তেল ঢেলে চিরগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর কসকো সাবান দিয়ে হাত ধুয়ে নিলাম, যা সহজেই হাত থেকে পেঁয়াজের গন্ধ দূরীভূত করে দিল। পিতলের চামচ দিয়ে কিছুক্ষণ পরপর চিড়ে ভাজা মুখে নিচ্ছি, আর পাঙ্গুলিপিটায় চোখ বোলাচ্ছি। ঝালটাও বেশ উপভোগ করছি। আমার গভীর মনোযোগে বিঘ্ন ঘটিয়ে কেউ দরজায় টক টক করে শব্দ করল। পরক্ষণেই মনে প্রশ্ন জাগল, কি ব্যাপার? কলিং বেল থাকতে এভাবে কেউ নক করবে কেন? তাকালাম দরজার দিকে। হলদে রঙের ভাঁজ করা কাগজ রেখে গিয়েছে কেউ। অতঃপর নিয়ে এসে ভাঁজ খুলে পড়তে লাগলাম। দুঃখিত আজকের ঘটনার জন্য, তবে এর চেয়ে ভয়াবহ কিছুর আশঙ্কা নিয়ে দুশ্চিন্তায় ডুবে আছি আমি, যেই কারণে এখনই চিঠি লিখতে হলো। একটু পড়ার পরে নড়ে চড়ে বসলাম আমি। পাঙ্গুলিপিটা টেবিলে রেখে দিলাম, যা আমার হাতেই ছিল। তাই আবারও পড়তে লাগলাম।